নিধি এখানে? তাও আবার এত রাতে, কি ব্যাপার? এমনিতেই আসলাম। তুই এখানে কি করিস? আমি এখান দিয়েই যাচ্ছিলাম। তোকে দেখে আমি থমকে গেলাম, আর কথা বলার জন্যই আসলাম। কথা বলা শেষ? এখন প্লিজ তুই চলে যা। আমার স্বামী এসে দেখলে আমাকে শেষ করে ফেলবে। মানে কি, তুই আর আমি কলেজ ফ্রেন্ড? আমাদের কথা হতেই পারে। তাছাড়া আমি তো আর তোর সাথে প্রেম করছি না, তাই না? রাজ, তুই যেটা জানিস না সেটা নিয়ে প্লিজ কথা বাড়াস না। আমার স্বামী অনেক রাগী একটা মানুষ। আমাকে তোর সাথে দেখলে অনেক কিছু মনে করবে। প্লিজ চলে যা। নিধির কান্না ভেজা কণ্ঠস্বর শোনার পর রাজ আর নিধির সামনে দাঁড়ালো না। ইচ্ছে না থাকা সত্ত্বেও রাজ নিধির সামনে থেকে চলে গেল। নিধির সাথে রাজের পরিচয় অনেক বছর আগে থেকে। এত বছরের পরিচয় থাকার পরেও আর নিধি রাজের সাথে অপরিচিত লোকের মতো আচরণ করলো। কলেজে থাকাকালীন নিধিকে রাজ অনেক পছন্দ করত, তবে কখনো রাজ নিধিকে নিজের মনের কথাটা বলতে পারেনি। আর পারবেই বা কী করে? কলেজ শেষ হতে না হতে নিধির পরিবার নিধিকে তাদের পছন্দের ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়। নিধির বিয়ের খবর আসতেই রাজের মনের মাঝে থাকা নিধিকে নিয়ে হাজারটা চাওয়া পাওয়া স্বপ্ন ভালোবাসা সব মনের মাঝেই মিলিয়ে যায়। আর রাজও নিজের মন থেকে সবকিছু ঝেড়ে ফেলে দিয়ে নিজের পড়াশোনায় মন দেয়। আর এখন সে একজন সফল বিজনেসম্যান। রাজ চাইলে নিজের জীবনে হয়তো অন্য কাউকে নিয়ে আসতে পারত, তবে সে সেটা করেনি। কারণ রাজ একবার যাকে পছন্দ করেছে, আর সে যখন রাজের মনটা বোঝেনি, তখন রাজ আর অন্য কাউকে সেই সুযোগটা দিতে চায়নি। রাজ নিজের মনটা খারাপ করে নিজের বাড়ি চলে আসলো। পরদিন সকালে রাজ প্রতিদিনের মতো চলে গেল নিজের অফিসে। রাজ নিজের অফিসে এসে অফিসের কাজকর্ম শুরু করলো। মিনিট খানেক সময় কাজ করতেই রাজের কেবিনের সামনে কেউ একজন এসে ভিতরে আসার অনুমতি চাইল। রাজ ফাইলের দিকে তাকিয়ে অনুমতি দিল। আর ফাইল থেকে চোখ তুলে সামনে থাকা লোকটির দিকে তাকাতেই রাজ চমকে উঠল। রাজ দেখতে পেল তার বান্ধবী নিধিকে। নিধির ঠোঁটের পাশটা খানিক ছিঁড়ে গেছে। রাজ নিধিকে দেখে অবাক হয়ে গিয়ে নিধিকে জিজ্ঞেস করলো, আরে নিধি, তুই এখানে কেমন করে? আর তোর ঠোঁটের কোণে কি হয়েছে? রাজ, তুই এখানে? এটা কি তোর অফিস? হ্যাঁ, এটা আমার অফিস। আর আমি এখানের এমডি। কিন্তু তোর এই অবস্থা কেন? আমার ভাগ্য খারাপ, তাই আজ আমার এই অবস্থা। রাজ, তোর অফিসে কি কোনো চাকরি হবে? মানে আমার একটা চাকরির খুব প্রয়োজন। চাকরি হবে? আর সেসব নিয়ে পরে কথা বলবো। তুই আগে আমাকে বল যে সকালে নাস্তা করেছিস তুই? রাজের প্রশ্ন শুনে নিধি নিশ্চুপ হয়ে গেল। নিধির এমন নিশ্চুপ হয়ে যাওয়া দেখে রাজের আর বুঝতে অসুবিধা হলো না যে নিধি আসলে সকালে কিছু মুখে তোলেনি, আর তাই সে নিশ্চুপ হয়ে গেছে। নিধির মুখটা দেখে রাজের অন্তরাত্মা কেঁপে উঠছে। নিধির একই অবস্থা হয়েছে। চুলগুলো আগোছালো, মুখটা ফ্যাকাশে, সারা মুখে বিভিন্ন দাগ। এমন একটা অবস্থা হয়েছে নিধির যা ভাষায় প্রকাশ করার মতো নয়। রাজ নিধিকে নিয়ে চলে গেল একটু রেস্টুরেন্টে। রাজ নিধিকে নিয়ে রেস্টুরেন্টে চলে এসে নিধিকে জিজ্ঞেস করলো, আচ্ছা নিধি, আমি তো তোর বন্ধু। তুই তো আমার সাথে সব কিছু শেয়ার করতে পারিস, তাই না? শেয়ার করা যায়, কারণ এখন আর কোনো বাধা নেই। আচ্ছা, তোর গায়ে এত আঘাত কে করেছে? মানে, আমার বলতে চাইছি কি সেটা তো তুই বুঝতে পারছিস। হুম, তবে শোন। নিধি এবার নিজের স্বামীর কথাগুলো একে একে বলতে লাগলো। নিধির স্বামীর সাথে নিধির বিয়েটা হয় পারিবারিক ইচ্ছায়। যদিও নিধির এই বিয়েতে কোনো প্রকার ইচ্ছে ছিল না, তবে নিজের বাবা মায়ের কথা না ফেলতে পেরে নিধি এই বিয়েতে রাজি হয়। বিয়েতে রাজি হবার পর থেকে নিধি নিজের স্বামীকে নিয়ে মোটেও খুশি ছিল না। নিধিকে তার স্বামী বিভিন্ন কারণে রোজ মারধর করত, আর সেই সাথে অবহেলা। সব মিলিয়ে নিধির জীবনটা অতিষ্ঠ হয়ে যায়। নিধি কোনোভাবেই এই জীবন থেকে মুক্তি পাচ্ছিল না। অবশেষে নিধি আর না পেরে নিজের স্বামীকে ছেড়ে দেয়। আর এখন নিজের জীবিকা নির্বাহ করার জন্য নিধির একটা চাকরির প্রয়োজন হয় খুব। নিধির সমস্ত কথা শোনার পর একদম বাকরুদ্ধ হয়ে যায়। কি বলে নিধিকে সান্ত্বনা দিবে সে, সেটাই যেন রাজ ভুলে গেছে। রাজ বেশ কিছু সময় নিশ্চুপ থাকার পর নিধিকে উদ্দেশ্য করে বলল, দেখ নিধি, ভাগ্যে যা ছিল তাই হয়েছে। এসব মাথা থেকে ঝেড়ে ফেল। তোর জীবনটা তোর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর আমি বিশ্বাস করি তুই নিজের জীবন ভালো সামনে কাটাবি। এই প্রত্যাশাটা নিয়েই বেঁচে আছি আমি। এখন খাবার খেয়ে নে। আর শোন, তুই কিন্তু আমার কলেজ ফ্রেন্ড। তোর সাথে কিন্তু কাজের বাহিরে প্রচুর ফাজলামি আর আড্ডা দিব।
রাজের কথাটা শুনে নিধির ঠোঁটের কোণে মিষ্টি হাসির রেখা উদয় হলো। নিধির ঠোঁটের কোণে মিষ্টি হাসির রেখা দেখে রাজ একটা প্রশান্তির নিঃশ্বাস ফেলল। রাজ তো নিধির মুখে এই হাসিটুকুই দেখতে চায়। এর থেকে বেশি চাওয়ার মতো যে আর কিছুই নেই রাজের। রাজ নিধির সাথে আরও বেশ কিছু সময় ধরে গল্প করলো। অতঃপর রাজ নিধিকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। নিধি আজ বেশি সময় দিল না, কারণ আগামীকাল থেকে নিধির অফিস শুরু হবে, আর তাই কিছু কেনাকাটা করতে হবে তাকে। তাই নিধি চলে গেল নিজের বাড়িতে। নিধি নিজের বাড়ি চলে যাওয়ার পর রাজ নিজের কেবিনে চলে আসলো। রাজ নিজের কেবিনে এসে কিছু সময় আপন মনে নিধির কথা এক ধ্যানে চিন্তা করলো। আজ নিধির কথা চিন্তা করার পেছনে অনেকগুলো কারণ আছে, আর তা হলো নিধির আবার এমন করে তার জীবনে ফিরে আসা। রাজ তো আর নিধিকে ফিরে পেতে চায়নি। নিধিকে বিধাতা নিজেই আবার রাজের জীবনে পাঠিয়েছেন। রাজ আপন মনে নিধির কথা বেশ খানিক সময় চিন্তা করলো। অতঃপর নিজের কাজে কনসেন্ট্রেট করলো। পরদিন সকালে রাজ অফিসে আসতেই দেখতে পেল নিধি চলে এসেছে। রাজ নিধিকে দেখতে পেয়ে মুচকি একটা হাসি দিল, আর নিধিকে বলল, কখন এসেছিস? এই তো একটু আগে। আচ্ছা, এখন কেন আমাকে তুই করে বলছিস? এটা তো অফিস। এখানে তুই আমার বস। আমি তোকে আপনি করে বলবো, আর তুই নিজেও আমাকে আপনি করে বলবি। আরে ছাড় তো সেসব কথা। আমি তোকে আপনি করে বলতে পারবো না, আর না তোর মুখ থেকে আপনি ডাক আমি শুনতে পারবো। আমার কথা ক্লিয়ার? আমি আগের মতোই আছি আর থাকবো। রাজের কথা শুনে নিধির কপালে চিন্তার ভাঁজ পড়ে গেল। রাজ নিধির দিকে দৃষ্টিপাত করতেই সেটা বুঝতে পারল। তবে এটা রাজ বুঝতে পারল না যে নিধি আসলে চিন্তা করছে তো কি নিয়ে করছে। তাছাড়া রাজ তো নিধিকে চিন্তা করার মতো কোনো কথা বলেনি। রাজ নিধির কপালে চিন্তার ভাঁজ পড়তে দেখে নিধিকে উদ্দেশ্য করে খানিক কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করল, কিরে, এমন করে আচমকা তোর কপালে চিন্তার ভাঁজ পড়লো কেন? না, তেমন কিছু না। একটা কথা ভাবছিলাম আর কি। কি কথা? বল আমায়। আরে ছাড় না, এত কথা শুনে তুই কি করবি? ছাড় আমার কথা। না, আমি ছাড়তে পারবো না তো। আমাকে বলতে হবে কি নিয়ে চিন্তা করছিস তুই। সত্যি করে বল, নয়তো কিন্তু আমি এখন। উফ, তুই না আসলেই একটা পাগল। বলছি আমি, আগে তুই এই মাত্র বললি না যে সবটা আগের মতো। আসলে কি সব কিছু আগের মতো আছে? নিধির প্রশ্নটা শোনার পর রাজ খানিক অবাক হলো। রাজ আপন মনে ভাবছে যে নিধি কি তবে সে আগের কোনো ঘটনা নিয়ে তাকে এই কথাটা জিজ্ঞেস করেছে। রাজ অতীতে নিধিকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে যে সে নিধিকে ভালোবাসে। তবে তখন তো নিধি রাজের এসব ভাবনা বা ইচ্ছেতে বিন্দুমাত্র আগ্রহ দেখায়নি। আর আজ কি নিধি সে অতীতের কোনো বিষয় নিয়ে কথাটা বলেছে? রাজ আপন মনে ছাইপাশ চিন্তা করতে লাগলো। এদিকে নিধি রাজকে চিন্তা করতে দেখে ধীরে ধীরে নিজের মাথাটা রাজের কানের দিকে এগিয়ে নিয়ে আসলো। নিধি নিজের মুখটা রাজের ঠিক কানের কাছে নিয়ে এসে রাজকে উদ্দেশ্য করে ফিসফিস করে বলল, সব কিছু নিয়ে যদি এত গভীর চিন্তা করিস, তবে কাজটা কখন শুরু করবি তুই? নিধির কথাটা শুনে রাজের ঘোর কাটল। রাজ নিধির দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিয়ে নিধিকে বলল, চল, কাজ করার সময় হয়ে গেছে। এই ফাইলগুলো কমপ্লিট করে দে। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি চেক করে তারপর ঠিক করে দিচ্ছি। নিধি রাজের থেকে ফাইলগুলো নিয়ে সোজা চলে গেল ফাইলগুলো চেক করে দেখার জন্য। নিধি আর রাজের মাঝে একটু একটু করে আবারও সে পুরনো বন্ধুত্বের সম্পর্কটা শুরু হতে লাগলো। কিন্তু কথা হচ্ছে, এই সম্পর্কটা কি শুধুমাত্র বন্ধুত্বের মাঝে থাকবে, নাকি অন্য কোনো দিকে মন নিবে? যদিও নিধি হলো একজন ডিভোর্সি নারী, আর রাজ হলো একজন অবিবাহিত পুরুষ। রাজ আর নিধির মাঝে অন্য কোনো সম্পর্ক থাকার কথা নয়, তবুও ভালোবাসা তো আর সেসব বোঝে না। ভালোবাসা শুধু বোঝে নিজের প্রিয়জন। প্রিয়জনের অতীত নিয়ে ভাবার মতো যে সময় ভালোবাসার কাছে থাকে না। রাজ নিজের মন দিয়ে কাজ করতে লাগলো। তবে কাজের প্রতি রাজের এক বিন্দুও মন বসছে না। বারবার কেন যেন রাজের মাথায় শুধুমাত্র ভালোবাসার প্রিয় মানুষটির কথা ঘুরছে। রাজের মনে হচ্ছে নিধি আর রাজের মাঝে আবার সব ঠিক হয়ে যাবে, আর রাজ নিজের ভালোবাসাকে ঠিক আবার ফিরে পাবে। যদিও এই আশা করাটা উচিত নয়, কারণ নিধি অতীতেও রাজের মনটা বোঝেনি, আর এখন যে বুঝতে পারবে সেটাও আশা করা যায় না। রাজ নিজের কাজ তো ঠিক করছে, তবে আজ ওকে নিধির দিকে সে বারংবার তাকাচ্ছে। নিধি বিষয়টা বুঝতে পেরে রাজের কাছে চলে আসলো, আর রাজকে সরাসরি জিজ্ঞেস করলো, রাজ, তোকে একটা প্রশ্ন করতে চাই আমি, যদি তুই মনে কিছু না করিস তো। আরে বল না, কি প্রশ্ন? আমি তোর কথায় আবার কি মনে করব?
না, আমি লক্ষ্য করলাম তুই বারবার আমার দিকেই তাকাচ্ছিস। তুই কি আমাকে কিছু বলতে চাস? বলতে চাই বলতে মানে? রাজ নিধির প্রশ্নের সঠিক উত্তর দিতে পারল না। রাজ নিধির প্রশ্ন শুনে খানিক আমতা আমতা করতে থাকলো। রাজের এমন আমতা করা দেখে নিধি যা বোঝার ছিল সে তাই বুঝতে পারল। নিধি রাজকে বলল, না রাজ, তোর চোখ যা বলেছে তা আমি অতীতেও বুঝতে পেরেছি, আর আজও। কিন্তু এটা ঠিক না। আমি কখনো তোকে ঠকাতে পারবো না রাজ। কিসের ঠকানো? আমি তোকে আগেও ভালোবেসেছি, আর আজও আমি তোকেই ভালোবাসি। বিধাতা নিজে তোকে আমার কাছে নিয়ে এসেছে। এখানে ঠকানোর কথাটা আসছে কেন? কারণ আমি একজন বিবাহিত নারী। নিধি নিজের কথাটা বলে থমকে গেল। নিধিকে থমকে যেতে দেখে রাজ নিজের চোখজোড়া নিধির চোখের উপর থেকে নামিয়ে ফেলল। রাজ নিজের চোখজোড়া নিধির চোখের উপর থেকে নামিয়ে ফেলার পেছনে একটাই কারণ আছে, আর সেটা হলো রাজ চাইছে না নিধি প্রতিবারের মতো এবারও রাজের মনটা ভেঙে দিক। রাজ আর কত কষ্ট পাবে, আর কতবার হেরে যাবে সে। হাঁটতে হাঁটতে রাজের পিঠ এখন দেয়ালে লেগে গেছে। রাজ নিজের মাথাটা নত মস্তক করে আছে। নিধি রাজকে নীরব দেখে বলল, রাজ, আমি স্বার্থপর না। আমি নিজের স্বার্থ উদ্ধার করার জন্য কখনোই তোকে ঠকাতে পারবো না। প্লিজ রাজ, আমাকে ক্ষমা করে দিস। যদি তুই এখনো আমাকে ভালোবাসিস, তবে আমি আর এই চাকরি করতে পারবো না। বাহ বাহ, চমৎকার কথা বলেছিস তুই। একবার নয়, বারবার করে আমার মনে আঘাত দিতে কি তোর অনেক বেশি ভালো লাগে? কি মজা পাস আমাকে কষ্ট দিয়ে? রাজ, আমি তোকে সত্যিই কষ্ট দিতে চাই না, তাই এক্ষুনি সব। থাক, আর কিছু বলতে হবে না তোকে। আমি বেশ বুঝতে পারছি তুই ইচ্ছে করেই আমার থেকে দূরে থাকতে চাইছিস। ঠিক আছে, আমি আর কখনো তোর সামনে আসবো না। চলে যা তুই। আমার ভালোবাসাটা আমার মনের মাঝেই রয়ে যাক। রাজ নিজের কথাগুলো বলতে গিয়ে কান্না করে ফেলল। নিধি রাজের চোখে জল দেখে কি করবে বুঝতে পারছে না। নিধি পারছে না রাজকে আপন করে নিতে, আর না পারছে রাজের থেকে দূরে থাকতে। রাজকে সত্যি আর কোনো আঘাত নিধি দিতে চায় না। নিধি আর কিছু ভাবতে পারছে না। নিধি নিজের মাথা থেকে সবকিছু ঝেড়ে ফেলে রাজকে শক্ত করে জড়িয়ে ধরল। রাজ নিধিকে নিজের বুকে পেয়ে পরম শান্তি অনুভব করলো। ভালোবাসা যদি সত্যি হয়, তবে বিধাতা একটা সময় না একটা সময় তাকে আপনার জীবনে ঠিক ফিরিয়ে দিবে। রাজের বোবা ভালোবাসাটা অবশেষে পূর্ণতা পেল। রাজ নিধিকে নিজের বুকের মাঝে একদম মিশিয়ে নিল। ভালোবাসা সত্যি অদ্ভুত। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে ভয়েস অফ প্রিয়াঙ্কা ফেসবুক পেজ এবং প্রিয়াঙ্কাস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সবাই অনেক বেশি দোয়া এবং ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।